সাহস তোমাকে ছুঁই বারবার। বিশ্ব নারী দিবসে আমাদের আজকের নিউজ আওয়ার এক্সট্রার এই শিরোনাম। সঙ্গে আছেন শিরিন আক্তার এমপি, জাসদের প্রেসিডিয়াম সদস্য, আছেন নারী সংগঠক খুশি কবির এবং জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা। আমরা করাইল বস্তিতে সংযুক্ত হয়েছি লাইলি আপার চায়ের দোকান থেকে। আপনারা একবার দেখেছেন যে সেখানে মায়েরা বসে আছেন, অনেকে তাদের মতামত দিচ্ছেন। নারী দিবস হিসেবে তারা অনেক সংগ্রামী বক্তব্য দিচ্ছেন। আর ডেফোডিল বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আমাদের বোনেরা, যারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন, নিজেদেরকে সচেতন মানুষ হিসেবে মনে করেন এবং আজকে নারী দিবসের এই আলোচনায় দূর থেকে সংযুক্ত হয়েছেন। সবার প্রতি আরও একবার কৃতজ্ঞতা জানাচ্ছি। বিরতিতে যাবার আগে যেই জায়গায় ছিলাম, রাজনীতিতে -2 জিকির, সেটা গত 7-8 বছর ধরেই, বিশেষ করে 1/11-এর সময় এই বিষয়টি অনেক জোরালো হয়েছে, সাধারণ মানুষের কানে পৌঁছেছে। তার আগে হয়তো ভিতরে ভিতরে যারা রাজনীতি করেন তাদের মনের ভিতরে হয়তো থাকলেও থাকতে পারে, এবং প্রকাশ্যে অনেকে গত কয়েক বছর ধরেই বলেছে। আমি গত 8 বছরের খতিয়ান নিলে অনেক লম্বা সময় লাগতো, কিন্তু একটা ছোট্ট তথ্য ক্যাপসুলের মতো আমি একটু বলছি যে নেত্রী নয়, নেতা দরকার। ব্যারিস্টার রফিকুল হক গত 30শে ডিসেম্বর 2013 তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এরকম একটি কথা বলেছেন, দুই নেত্রীকে বাদ দিলে সমাধান সম্ভব। মাহমুদুর রহমান মান্না 2রা নভেম্বর 2013 সিপিবি বাসদ নাগরিক ঐক্য এক বৈঠকে বলেছেন। সম্ভবত ওইখানে আপনিও ছিলেন। হিংসার রাজনীতি থেকে পরিত্রাণ পেতে দুই নেত্রীকে বাদ দিতে হবে, ব্যারিস্টার মইনুল হোসেন এটা বলেছেন 9 আগস্ট 2012 প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে বলেছেন। দুই নেত্রীকে বাদ দিয়ে ঐক্য চাই, AQM বদরুদ্দোজা চৌধুরী 5 অক্টোবর 2013 নারায়ণগঞ্জের এক জনসভায় বলেছেন, যদিও সম্প্রতি তিনি বিএনপি চেয়ারপারসনের সাথে দেখা করেছেন, আলাপ করে এসছেন, সুতরাং বাদ দেওয়ার প্রসঙ্গটি এখনো তার মাথায় আছে কিনা আমি জানি না। দুই নেত্রীকে বাদ দিন, SMS এর মাধ্যমে এরকম একটি আহ্বান জানানো হয়েছে। বিডি নিউজ 24.com এর একটি রিপোর্টের সূত্র বলছি। 23শে জুন 2013 দুই নেত্রীকে বাদ দিয়ে দেশের মানুষ এখন আমাকে চাচ্ছে, এরশাদ সাহেব যিনি এই দাবি করেছেন 23শে ডিসেম্বর 2011। হাসিনা খালেদাকে দিয়ে কিচ্ছু হবে না, এটা ভাষামতিনের মন্তব্য। আমরা বলেছি যে গত 8 বছরে এরকম অনেক কথা আমরা শুনেছি এবং সেগুলোর খতিয়ান দিতে গেলে আমাদের 1.5 ঘন্টা সময় পার হয়ে যাবে। আমরা সেখানে যাচ্ছি না, যে আলোচনায় ফিরতে চাই। দুই নেত্রীর এই -2 জিকির যেটা হয়েছে, সেটা যোগ্যতা নাকি তাদের অতিরিক্ত যোগ্যতা নাকি অযোগ্যতা? শিরিন আক্তার। অতিরিক্ত যোগ্যতা বা অযোগ্যতা, এই দুটো শব্দের কোনোটাই আমি এখানে বলতে চাই না, বরঞ্চ আমি বলবো ঐতিহাসিকভাবেই দুটো কার্যকারণেই তারা দুজনই রাজনীতির অঙ্গনে এসছেন। দুজনেরই একটা উত্তরাধিকার সূত্র আছে এবং একটি পর্যায়ে এসে তারা ক্ষমতায় এসছেন, এবং ক্ষমতায় আসার পরে তাদের যে যোগ্যতাটা, সে কথাটি বলতে হবে যে তাদের দলকে তারা গুছিয়ে নিয়েছেন এবং তারা তাদের দলকে নেতৃত্ব দিচ্ছেন গত 2 দশক যাবৎ। সুতরাং সেই দিক থেকে আমি বলবো এটি তাদের যোগ্যতা। কারণ এখানে তারা তাদের অন্য যারা পুরুষ নেতৃত্ব আছেন, তারা যদি এতই অযোগ্য হয়ে যান, সেই পুরুষ নেতারা যদি যোগ্য হয়ে থাকতেন, তাহলে অযোগ্য নেত্রীকে ঝেড়ে ফেলে দিয়ে পুরুষ যোগ্য নেতারা সেখানে নেতৃত্ব নিতে পারতেন, যদি তারা দলের মধ্যে সেই ক্ষমতা তারা রাখতেন। সুতরাং সেই দিক থেকে দেখা যাচ্ছে, এবং সমগ্র জনগণের মধ্যেও তাদের যে ধরনের, যেখানে যতটুকু তাদের সমর্থন, সেই সমর্থনের জায়গা থেকেও আমরা দেখি তৃণমূলের জায়গায় তারাই কিন্তু জনপ্রিয়। আওয়ামী লীগের যে সমর্থকরা, তাদের কাছে শেখ হাসিনাই প্রিয় সবচাইতে। আবার ঠিক একইভাবে তৃণমূলে খালেদা জিয়া তৃণমূলে তিনিই প্রিয়। সুতরাং সেই জায়গাটা থেকে দেখা যাচ্ছে তাদের একটি যোগ্যতা, তাদের যে বলয়টি সেখানে কিন্তু কাজ করছে। ঠিক একইভাবে আপনি একটু আগে যে কথাগুলো আমাদেরকে পড়ে শোনালেন, এবং সেটা শুনে কখনো আমাদের একটু হাসির উদ্রেক হয়, আবার কখনো বাস্তবতাটা আমরা দেখি যে যারা বলছেন সেই ব্যক্তিগুলো আসলে কোন অবস্থাতে আছেন। যদি ব্যারিস্টার রফিকুল হকের কথা বলি, মাহমুদুর রহমান মান্নার কথাই বলি,
বা ইরশাদ সাহেব এবং শেষ গতকালকে বোধহয় বি চৌধুরীকে দেখেছি বেগম খালেদা জিয়ার সঙ্গে। সুতরাং এগুলো আমার মনে হয় তাদের কোনো একটা সময়ের হঠাৎ করে চিন্তার একটা ভাবনা থেকে এগুলো এসছে। মূলত তারা লড়াইটা আসলে ব্যক্তির বিরুদ্ধে করতে চাচ্ছেন বা তাদের অবস্থানগত সুবিধা যাচাইয়ের জন্য এই কথাগুলো বলছেন, সেটাই বারবার প্রমাণিত হচ্ছে। সুতরাং এই জায়গায় মূলত এই দুইজন ব্যক্তি, যদি আমি বলি এই দুইজন নারীকে যদি দুজন ব্যক্তি বলি, তো ঐতিহাসিক প্রয়োজনে তাদের আসা এবং ঐতিহাসিকভাবে তারা তাদের দলগুলোকে নেতৃত্ব দিয়েছেন এবং আজকে ঠিক একইভাবে সমাজের এই প্রয়োজনীয়তাটা বোঝা যাচ্ছে দুইজনের অবস্থান কোথায় কিভাবে সেটা রাজনীতি বলে দিচ্ছে। সুতরাং এই জায়গা থেকে আমি মনে করব যে আচ্ছা, আমি একটু এই একই প্রশ্ন কিন্তু একটু এগিয়ে যেতে চাই। উত্তরাধিকার যোগসূত্রের কথা বলেছেন আপা, শিরিন আপা বলেছেন। খুশি কবির, আমি জানতে চাই যখন নাকি উত্তরাধিকারের যোগসূত্রের কথা বলা হয় তখন তাদের যে রাজনৈতিক প্রজ্ঞা তার প্রতি কি যথেষ্ট সম্মান দেখানো হয় কি? না, আমার মনে হয় যে রাজনৈতিক ভাবে তাদের প্রজ্ঞা দেখানোর বিষয় না। যদি মনে করে শুধু তাদের সম্পর্ক মানে পারিবারিক পরিবারতন্ত্র হিসেবে নিয়ে আসা হচ্ছে, সেখানে হয়তো প্রথমে যখন নিয়ে আসা হয়েছিল সেটা একটা মূল সূত্র ছিল যে দলের মধ্যে কে নেতা হবে। যখন একটা শূন্যতা সৃষ্টি হয়েছে তখন ইনারাই ছিলেন, দুইজনই ছিলেন বাইন্ডিং ফ্যাক্টর, যেখানে কেউ এই দলাদলি হয়ে ভেঙে যাবে না, এ ধরনের একটা প্রক্রিয়া। কিন্তু তারপরে তো অনেক বছর ধরে দুই নেত্রী তাদের দলকে ধরে রেখেছে এবং দল এখনো আছে। এই প্রশ্ন যেটা করা হচ্ছে যে -2 যে বিষয়টা, আমার মনে হয় এটা একটা হলো নারী হিসেবে নারীকে অপমান করা হচ্ছে আর দলকেও অপমান করা হচ্ছে। কেন, দুটো বড় দল আছে, তো -2 তারা কিন্তু দলকে প্রতিনিধিত্ব করছে, তারা কিন্তু ব্যক্তি প্রতিনিধিত্ব করছে না, তারা দলকে প্রতিনিধিত্ব করছে। দলও ইনাদেরকে মেনে নিয়েছে। ইনাদের শিরিন আক্তার যেটা আগে বলেছে যে এত অযোগ্য হলে তাহলে তো তার মানে পুরো দলটাই অযোগ্য, কেন তার মানে যোগ্য ব্যক্তি না। আর ইনারা দুজন না থাকলে যে সবকিছু সমাধান সুন্দরভাবে হতো সেটাও না। আর আমরা যদি পৃথিবীর বিভিন্ন দেশ দেখি, সেখানেও দেখা যায় দুটো বড় দলের মধ্যে অনেকেই যে দলের নেতা তার উপরে অনেকদের মানে তাদের একটা আছে, বিরূপ একটা অবস্থান আছে, কিন্তু দল চুজ করেছেন যে ইনাকেই নিতে হবে দলের নেতা হিসেবে। এখানে আমার মনে হয় যে বিষয়টা আসছে যে আমি পরিবারতন্ত্রের পক্ষে মোটেও না। আমি মনে করি যে রাজনৈতিক কর্মী যে আস্তে আস্তে একটা নেতৃত্বের জায়গায় গিয়ে তারা যখন উঠে আসে, সেই জায়গা, তার কাজ, তার প্রজ্ঞা সবকিছু কিন্তু মার খেয়ে যায় যদি শুধুমাত্র পরিবারের ব্যক্তিকে ধরা হবে যে সে হবে এই দলকে নিয়ে যাওয়ার জন্য। এই জিনিসটা হচ্ছে অন্য যারা নেতারা আছেন, যারা পরিবারের সাথে যুক্ত না, তাদেরকে হেয় করা হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে এখানে এই দুজন যখন আসছেন এবং এখনো যে দল চালাচ্ছেন, এখানে আমার মনে হয় যে নারী হিসাবেই তাদেরকে দেখা হচ্ছে এবং দলের প্রধান হিসাবে না। আর এই বিষয়টাকে আমার মনে হয় আমাদের এই দুটো পার্থক্যটাকে সূক্ষ্মভাবে বুঝতে লাগবে যে এখানে আমাদের বিষয়টা কি। শিরিন সুলতান আপার কাছে জানতে চাই, যে পরিবারতন্ত্রের কথা বলা হয় এবং এখন রাজনীতিতে এটাও একটা ফ্যাক্টর, এই বাক্যটি পরিবারতন্ত্র, সেই পরিবারতন্ত্রের এই ছকে কি আমরা এই দুই নেত্রীকে ফেলবো, দুই নেত্রীর যোগ্যতাকে ফেলা উচিত হবে কিনা? আসলে অস্বীকার তো করা যাবে না, দুজনই ঐতিহাসিক কারণে তারা রাজনীতিতে এসছেন। তো রাজনীতিতে আসার পরে আমাদের দুই নেত্রী কতখানি সফল সেটাই বিষয়। আমরা দেখেছি যে তাদের রাজনীতিতে আসার পরে তারা দুজনই রাজনীতি ক্ষেত্রে সফল, যে কথাটি শিরিন আপা বলেছেন। মানে আপনারা কি প্রভাবিত হয়েছেন রাজনীতিতে আসতে? মানে দুই নেত্রী কি কোনোভাবে প্রভাবিত করেছে কিনা? এখনকার প্রজন্ম থেকে অবশ্যই প্রভাবিত করছেন। আমি তো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এসেছি দলে, এবং সেখানে অবশ্যই তার পরবর্তীতে তাকে তো দেখেছি। তা আমরা প্রথমে তো আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমরা, তারপরে তো এই যে পরবর্তীতে আমাদের তার যোগ্য উত্তরসূরি হিসেবে বেগম খালেদা, যেমন তার অবশ্যই তার আদর্শে অনুপ্রাণিত হয়ে এসেছি।
আমি বলতে চাচ্ছি যে এখানে -2 ফর্মুলা কথাটা যেটা যাদের আপনি একটা লিস্ট পড়ে শোনালেন, এরাও কিন্তু এই তাদের এই যোগ্যতার মাপকাঠিতে অবজ্ঞা প্রদর্শন করেই কিন্তু তারাও চেষ্টা করেছে তৃতীয় কিছু ধারা তৈরি করার জন্য। আমরা দেখেছি 5-7 বছর আগেও তারা অনেকেই করেছে এবং সেখানে কিন্তু তারা সফলতা অর্জন করতে পারেনি। এই কারণেই পারেনি, একেবারে তৃণমূল পর্যায়ে যেটা বলেছে শিরিনাপা, যে তৃণমূল পর্যায়ে দুই নেত্রী অত্যন্ত জনপ্রিয়, অত্যন্ত শক্তিশালী এবং তারা চেষ্টা করেছে। আপনি জানেন যে সে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময় দুই নেত্রীকে মাইনাস করার যে প্রক্রিয়া ছিল, সেখানে শুধু তারা দুজনই ছিল না, সেখানে আমাদের সুশীল সমাজের অনেকেও তখন তাদের সাথে যুক্ত হয়েছিল। আমি মনে করি যে আজকে তারা দুই নেত্রী যেভাবে আসুক না কেন, তারা তাদের রাজনীতির ক্ষেত্রে এবং আজকে সংগঠনে তাদের দলে তারা দুজনই সফল হয়েছে এবং সফলভাবে তারা দেশ পরিচালনা করেছে। বিশেষ করে নারী উন্নয়ন থেকে শুরু করে সব ক্ষেত্রে দুই নেত্রী যথেষ্ট অবদান রেখেছে। এটা তাদের যোগ্যতাই, যোগ্যতার যোগ্য মানুষের তাদের উত্থানটা যাই হোক না কেন, তারা এখন যেভাবে আছে সফলতার সাথে আছে এবং সেখানে কোনো মানুষের কথা শুনে আসছি। আমরা লাইলি আপার চায়ের দোকানে যেতে চাই। চায়ের দোকানের সামনে যারা বসে আছেন তারা কি মনে করেন এই -2 খালেদা হাসিনাকে দিয়ে হবে না, দুই নেত্রীর ঝগড়া ইত্যাদি নিয়ে নানা ধরনের মন্তব্য সুশীল সমাজের অনেকে বলেন, বিভিন্ন সময় বলে আসছেন। আমাদের মায়েরা কি এটাতে অনেকটা ঘাবড়ে যান, প্রভাবিত হন বা মন খারাপ করেন কিনা, অথবা এটা কথাটা কি ঠিক বলছে সেটাও কখনো মনে হয় কিনা, কি বলেন আপনারা? ঠিক বলে নাই, এটা আমাদের নারীদেরকে পিছিয়ে রাখার জন্য কিছু দুশ্মনকারী পুরুষরা এই দুই নেত্রীকে নামাইতে চায়। আমরা এই নেত্রীরা বাংলাদেশে ক্ষমতায় আসার পরে নারীরা অনেকটা এগিয়ে আছি। আমরা নারীরা এই নেত্রীদের হাতকে শক্তিশালী করার জন্য বিভিন্ন এনজিওতে এবং বিভিন্ন সংগঠনে আমরা জড়িত আছি। আমরা দুই নেত্রীকে আগাইয়া ইনশাল্লাহ নিব। আমি একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, দুশ্মনরা আমাদের নারীদেরকে পিছিয়ে আর রাখতে পারবে না ইনশাল্লাহ। আমার বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান ৭১-এর যুদ্ধের সময় আমি দেখেছি বলেছিলেন, আমরা রক্ত যখন দিতে শিখেছি রক্ত দিব ইনশাল্লাহ, বাংলাদেশকে মুক্ত করে ছাড়বো। আমার ভাইরা এবং বোনেরা যা কিছু আছে তাই নিয়ে তৈরি থেকে খালা আপনি একটু অন্যদের সুযোগ দেন। বলেছিলেন আচ্ছা, নারী পুরুষের সমান অধিকার দিবেন, সোনার বাংলা গড়ে তুলবেন। আজ আমরা নারীরা বলবো খালা একটু সুযোগ দেন। আচ্ছা, জনক পিতা শেখ মুজিবুর রহমান, কালা আপনি একটু সুযোগ দেন। অন্য যারা আছেন, লাইলি আপার চায়ের দোকানে তো অনেকে বসে আছেন। না, উনি লাইলি আপা না, উনি সেতারা বেগম, উনি কথা বলছিলেন। আর লাইলি আপার চায়ের দোকানের সামনে অনেকে কথা বলতে চাচ্ছেন। সেতারা খালা, আপনি অন্য কাউকে একটু সুযোগ দেন। আপনি অনেক কথা, ভালো সুন্দর কথা বলেছেন, অনেক সুন্দর বক্তব্য দিচ্ছেন। আমরা আপনার আরো আমরা শুনবো। আমরা এই অনুষ্ঠানটা অনেক লম্বা, আরো অনেক কথা শুনবো। অন্য কাউকে একটু সুযোগ দেন। আমরা অন্য যিনি কথা বলবেন তিনি তৈরি হতে হতে আমরা এর মধ্যে ফয়েজ আহমেদ, উনি প্রয়াত হয়েছেন, সাংবাদিক ফয়েজ আহমেদ। আমরা জানি যে আমরা এখন যে -2 এর কথা এখন শুনছি, উনি প্রথমে উদ্যোগ নিয়েছিলেন দুই নেত্রীকে একসঙ্গে করে আন্দোলন চালিয়ে, স্বৈরাচার বিরোধী যে আন্দোলন দুই নেত্রী একসঙ্গে করেছিলেন তার অন্যতম উদ্যোক্তা ছিলেন। তার মৃত্যুর কিছুদিন আগে এটি নিউজের সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন এই দুই নেত্রীর উদ্যোগের কথা এবং তাদেরকে যে -2 এর যেই ষড়যন্ত্র করা হচ্ছে সেটা নিয়ে তার নিজস্ব অভিমত তিনি ব্যক্ত করেছেন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে ওই অংশটুকু একটু শুনবো। একটা যে কথার কথা বলা হয় যে এই হাসিনা খালেদাকে দিয়ে কিছু হবে না, আপনিও কি তাই মনে করেন নাকি? না, আমি তাই মনে করি। এই যে আজকের কাগজে আছে মতিন সাহেব, ভাষা মতিন, আজকের কাগজে আছে, তিনি বলেছেন হাসিনা খালেদা দিয়ে কিছু হবে না। শুধু মতিন সাহেব না, এটা কিন্তু এটা এখন আজকাল একটা খুব কমন একটা বাক্য হয়ে গেছে যে এই দুই নেত্রী দিয়ে হবে না। এটা শুধু মতিন সাহেবেরটা হয়তো পত্রিকায় ছাপা হয়েছে, কিন্তু অনেকে এটা বলে। এখন আপনি ফয়েজ আহমেদ, আপনি নিজে এই দুই নেত্রীকে ডিল করেছেন এবং তারা যখন একেবারে তুখোর আন্দোলনটা করেছেন,
দুইজন মানুষকে দেখেছেন, আমি দুই নেত্রী বলবো না, দুইজন মানুষকে দেখেছেন, আপনি কি মনে করেন যে এই যে লিডারশিপের জায়গা থেকে মানুষই একটা স্তর পর্যন্ত এক, দুজন মানুষই, সেটাকে আপনি ভালো অর্থে বলছেন না? ভালো অর্থ বলছি এক, তারপর তাদের মধ্যে বিভাজন, বক্তব্য, কথা। কিন্তু এখন যেটা বলছে যে এদের দিয়ে কিছু হবে না, আপনি কি তাই মনে করেন নাকি? আমি ওইভাবে আমি ঠিক এইভাবে দেখতে রাজি না। আপনি যেভাবে দেখতে চান? আমি তুমি এই প্রশ্ন করলে আমি দেখতে চাই এরা দুজন থেকেই শক্তি সঞ্চারিত হবে। গণতন্ত্রের জন্য আমাদের দেশ এগিয়ে যাওয়ার জন্য হাসিনা খালেদা দিয়ে কিছু হবে না, এই মন্তব্যটাকে আপনি গ্রহণ করেন না। হ্যাঁ, এবং তাহলে এর বিপরীতে আপনার যে অবজারভেশন সেটা আমি জানতে চাই। আমার দুজনের মাধ্যমেই আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার ধাপ আমরা পাবো। তার সঙ্গে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মন্তব্য আবার একটু শুনবো। -2 এর পরে 2+ও হতে পারে কিনা এরকম একটি ইঙ্গিত উনি অবশ্যই একটু ঠাট্টা করেই বলেছেন। আমরা সেই প্রসঙ্গটি একটু শুনে আসব। আজকের বাংলাদেশে এটা সব জায়গায় আলোচিত যে বাংলাদেশে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, স্পিকার সকলেই নারী। যদিও আমাদের পুরুষ সমাজের একটা প্রচেষ্টা ছিল -2 ফর্মুলা, এখন কিন্তু আরেকজন যুক্ত হয়ে এবার 3-তে এসে গেছে। কারণ বিরোধী দলের নেত্রী এখন একজন, আবার অন্য দলের নেতাও আর একজন। সেদিক থেকে আমরা এখন 2+1 3-এ এসে দাঁড়িয়েছি। এখন তারা মাইনাস কত বলবেন আমি জানি না। তবে আমি সরকারে আসার পর 96 সালে যখন সরকার এসেছি তখনই আমরা উদ্যোগ নিয়েছিলাম যে সমাজে বিভিন্ন স্তরে মেয়েদের অবস্থানটা নিশ্চিত করতে। আমরা এবার করাইল বস্তিতে লাইলি আপার চায়ের দোকানে আবার যেতে চাই। সে তারা খালা নিশ্চয়ই এবার অন্য কাউকে সুযোগ দিবেন যারা আমাদের এই আলোচনায় কথা বলতে চান। যে কোনো কথা বলতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমরা আজকে যেই আলোচনাটি করছি যে -2 মানে আমরা দুই নেত্রীকে বাদ দেবার জন্য নানান রকমের কথা শুনেছি, সেটা কি ষড়যন্ত্র হিসেবে মনে করেন নাকি এটা ঠিকঠাক কথা সুশীল সমাজ বুদ্ধিজীবীরা বলেছে বা বলে আসছে বা পরবর্তীতেও বলতে পারে, আপনারা সেটাকে ঠিক মনে করেন কিনা? ষড়যন্ত্রই মনে করি, এটা ঠিক না। এবং কি ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে কিছু ফতোয়াবাজ লোক নিষিদ্ধ সংগঠন নারীদেরকে গৃহবন্দী করে রাখতে চায়, এটা ঠিক না। আমরা আর গৃহবন্দী থাকবো না, নারীদেরকে বন্দী করে রাখবো না। এবং আমার একটি প্রশ্ন, যে যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন মহিলা, বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন ইশরাত তিনিও একজন মহিলা, এবং জাতীয় সংসদের স্পিকার তিনিও একজন মহিলা, কিন্তু তারা ক্ষমতায় থেকে তারা কি নারী নির্যাতন বন্ধ করতে পেরেছে? তারা কি পেরেছে? যৌতুকের শিকার হয়ে যারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে সেগুলো বন্ধ করতে পারেনি। তারা কতটুকু পেরেছে সেটাই আমি জানতে চাই। আচ্ছা, অন্য আর কেউ কি প্রশ্ন করবেন? আমি বলতে চাচ্ছি যে আমাদের যে দুই নেত্রী যে মহিলা, তারা তো ভালোভাবে কার্যক্রম করতেছে, আমরা সবাই শুনতেছি, কিন্তু এখনো কি কোনো নির্যাতন বন্ধ হচ্ছে? এখনো কিন্তু পুরোপুরি নির্যাতন বন্ধ হচ্ছে না। আমরা দেখতেছি যে যেভাবেই নির্যাতন চলতেছে, তারা বলতেছে যে আমরা উপর থেকে সবাই বন্ধ করতেছি, নিজেরা উদ্যোগ নিয়ে বন্ধ করতেছি, নিজেরা উদ্যোগ নিতে, কিন্তু আমরা যেভাবে উদ্যোগ নিচ্ছি কিন্তু ওইরকম ভাবে বন্ধ হচ্ছে না। এবারও 5000 মেয়েকে তালাক দেওয়া হয়েছে, কিন্তু তালাকটাও কমতেছে না, বরং মেয়েরা আত্মহত্যা করতেছে, সংসার নিয়ে নির্যাতন হচ্ছে, সেটাও কিন্তু পুরোপুরি বন্ধ হচ্ছে না। তো এটার জন্য কি করা যাচ্ছে? আচ্ছা, আপনাদের প্রশ্নের উত্তর নিশ্চয়ই দিবেন। আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের যত নারী আছে, সমস্ত নারী যে অধিকার থেকে বঞ্চিত, আগে যা ছিল এর চেয়ে অনেক আগেই আসছে, কিন্তু আমরা যদি আপোষে অগ্রসাতে না পারি অধিকার আদায় করতে, রাস্তায় নেমে আমরা অধিকার আদায় করতে চাই, এইটাই আমার কথা। আচ্ছা আচ্ছা, আমরা নারীরা প্রতিবাদ করতে যখন শিখেছি, আমরা প্রতিবাদ করব এই খালেদা হাসিনা। আচ্ছা, আমরা খালা আমরা আপনার কথা আবার শুনবো। আমরা যে জায়গায় ছিলাম আলোচনায়, যেখানে
নির্যাতনের প্রসঙ্গটি বারবারই এসেছে এবং নির্যাতনের জন্য তো আসলে দৃষ্টিভঙ্গির বিষয়টি অনেকখানি ভূমিকা রাখে বই কি। আমরা দৃষ্টিভঙ্গি নিয়ে বিরতির পরে আলোচনায় যাব। বিরতিতে যাবার আগে একটা ছোট্ট ক্লিপিংস আপনাদেরকে দেখাতে চাই। কিছুদিন আগে আমরা জানি যে যেই বিষয়টি নিয়ে তুলকালাম হয়েছে, মানে আল্লামা শফি, হেফাজতে ইসলামের আল্লামা শফি, তিনি মন্তব্য করেছিলেন নারীরা তেঁতুল। যেই প্রশ্নের অবতারণা করতে চাই, নারীরা তেঁতুল, এই সমস্যাটি আসলে কার, মেয়েদের নাকি তেঁতুল তত্ত্বে যারা বিশ্বাস করেন তাদের? আমি আল্লামা শফির সেই অংশটুকু একটু শোনাবো, তারপর বিরতিতে যাচ্ছি। বিরতির পরে এই তেঁতুল তত্ত্বের বিশ্বাসী অথবা অবিশ্বাসীদের বিভিন্ন রকমের মন্তব্য আমরা শুনবো। তেঁতুল বৃক্ষের নিচ দিকে আপনি হাঁটে যান, আপনার মুখ থেকে লালা বাইর হয়। মহিলা তার থেকেও বেশি খারাপ। মহিলার দিকে দেখলে দিলের মধ্যে লালা বাইর হয়, বিবাহ করতে ইচ্ছা হয়, লাভ ম্যারেজ কোর্ট ম্যারেজ করতে ইচ্ছা হয়। এই মহিলারা তেঁতুলের মতো, যতই বুজুর্গ হোক না কেন, এই মহিলাকে দেখলে, মহিলার সাথে হ্যান্ডশেক করলে আপনার দিলের মধ্যে খেয়াল আসা যাবে, খারাপ খেয়াল। এইটা মনের জেনা, দিলের জেনা, হইতে হইতে আসল জেনায় পরিণত হবে। কেউ যদি বলে একজন বুড়া মানুষ, হুজুর মহিলাকে দেখলে আমার দিল খারাপ হয় না, খেয়াল দিলের মধ্যে আসে না, তাহলে আমি বলবো, ভাই এ বুড়া, তোমার ধ্বজভঙ্গ বিমার আছে, তোমার পুরুষত্ব নষ্ট হয়ে গেছে, সেই জন্য মহিলাদেরকে দেখলে তোমার মনে কুবাব আসে না। বলেছি আল্লামা শফির এই মন্তব্যের পরে আমরা বিরতিতে যাব। বিরতির পরে এই তেঁতুল তত্ত্বের বিশ্বাসী অথবা সমর্থক অথবা অসমর্থক যারা আছেন তাদের বিভিন্ন মতামত আমরা শুনবো। তিনি বলেছেন মনের জেনা, দিলের জেনার কথা বলেছেন, সেটা থেকে নিবৃত্ত থাকার ব্যবস্থা কে নেবে? আল্লামা শফিরা নেবে নাকি যাদের দেখলে তাদের লালা হয় তারা নেবে? এই প্রশ্নের উত্তর নিয়ে আমরা ফিরছি এই অনুষ্ঠানের পরবর্তী অংশে। আশা করি আমাদের ছেড়ে যাবেন না।